আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই। আসলে যেই মুহূর্তে আমি শুনতে পারলাম যে 11টা নির্বাচনী কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে, সরাসরি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এরপরে জেল ভাঙে আর মুক্তি পাইছিল, এদের কাউকে অ্যারেস্ট করতে পারে নাই। পরে আমি খবরের সত্যতা জানার জন্য বিভিন্ন জায়গায় ফোন দিলাম, অনেকের সাথে কথা বলছেন, সবার একটাই কথা যে অবস্থা এই মুহূর্তে ওনারা বলতেছেন যে এটা কারফিউ কারফিউ অবস্থা, মানে থমথমে পরিস্থিতি বলছে। তো বেশ কিছু মহিলাদের সাথে কথা হয়েছে যারা আসলে ওই যে আপনার একদম সরাসরি আওয়ামী লীগ, সরাসরি বিএনপি বা সরাসরি জামাত করে না এরকম মহিলা। উনারা বলতেছে যে আমরা ভোট কেন্দ্রে ভাই যাব না কালকে। কারণ হচ্ছে যেই অবস্থা দেখা যাচ্ছে এই মুহূর্তে তাতে ভয় লাগতেছে। তার কারণ হচ্ছে যে ওই যখন শুনছে যে আগুন জ্বালানো হচ্ছে বিভিন্ন ভোট কেন্দ্রে, এরপরে অলরেডি বিভিন্ন জায়গায় ওরা টিভিতে বা ইউটিউবে কোথায়, কোথায় শুনছে ওই যে গোয়েন্দা তথ্য আছে যে সারা বাংলাদেশে একটা সহিংস অবস্থার সৃষ্টি হতে পারে আগামীকাল থেকে। এবং আপনার ঢাকা সিটির 20টা, চট্টগ্রামের 16টা, মোট 36টা আসন নাকি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। আমার কাছে যে এই গোয়েন্দা তথ্যর যে রিপোর্টটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছে আজকে, সেই তথ্যের ভিত্তিতে আমি বলছি, ওরা বলছে যে ঢাকার 20, চট্টগ্রামের 16, এই 36টা আসন, এবং তার মধ্যে সবচেয়ে বেশি খতরনাক আসন হচ্ছে যে আপনার মির্জা আব্বাসের আসন নাকি। এবং এরা আশঙ্কা করতে মির্জা আব্বাসের আসনে খুনাখুনিও শুরু হইতে পারে আজকে রাতের থেকে, মানে মার্ডার ফাডার হয়ে যেতে পারে এই পরিস্থিতি অবস্থা। এবং ঢাকা শহর আস্তে আস্তে খালি হচ্ছে, লোকজন গ্রামে চলে যাচ্ছে। আমার একটা ভাগ্য, এটা আমার খুব ভাগ্য ভালো ছিল, মানে আমি একটা ব্যক্তিকে ফোন দেওয়ার পরে সে বলল যে ভাই আমরা বাসে আছি। তাই না, বাসে আছেন কই যান, বলে যে আমি তো দেশের বাড়ি যাচ্ছি। ওর বাড়ি হচ্ছে তো ময়মনসিংহ মিঠামইন। তাই আমি বললাম যে এখন চলে যাচ্ছেন, তো ওর সাথে টুকটাক কথা বলার পরে কয় যে আসেন একটা কাজ করি, কয় এখানে আমাদের বাসের মধ্যে প্রায় 65 জনের মতো আছে, পুরো বাস ভর্তি। কয় যে এদের সবার সাথে একটু কথা বলি। 65 জনের মধ্যে একজন ব্যক্তি পাই নাই বা মহিলা পাই নাই যে বলছে যে আমি ভোট কেন্দ্রে যাব। সবাই কইতেছে ভাই আমরা সব বাড়িতে যাইতেছি, বাড়িতে যাই ঘুমামু, ভোটের দরকার নাই, সব নাকি ঢাকা গাজীপুরের ভোটারেরা সব ভাগতেছে। এবং আপনারা জানেন যে গাজীপুরের ভোটের ব্যালট বাক্স ট্যালট বাক্স এখনো যায় নাই। এইদিকে আপনার সরকার বলতেছে 40%, তার মানে 87টা কেন্দ্র সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলতেছে। এবং আপনার সম্ভবত এই 4000 বুথ আছে যেগুলো ঝুঁকিপূর্ণ। এমন পরিস্থিতিতে আসলে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব। এমনি তো মানুষ খুব একটা হ্যাপি ছিল না, ভোটের কোনো উত্তেজনাই ছিল না জানেন। তার উপরে এই তফসিল ঘোষণার পর থেকে একের পর এক মার্ডার হইতেছিল, সংঘর্ষ হইতেছিল বিভিন্ন জায়গায়। এগুলো নিয়ে এবং আজকের দিনের, মানে আজকের সকাল থেকে পরিস্থিতি মনে হয় যেন এমনভাবে ঘুরতেছে যে পাবলিক ঘরে থাকা পছন্দ করতেছে। অনেক পাবলিকের কথা এটা যে ভাই আজকে থেকে ছুটি, বৃহস্পতিবার পর্যন্ত সরকারি, বৃহস্পতিবারের নির্বাচন, সরকারি ছুটি বৃহস্পতিবার পর্যন্ত, শুক্র শনি আমাদের আরো ছুটি আছে, কয় তার চেয়ে ঘরে থাকা ভালো। এখন আমি অনেকের হাইসা হাইসা জিজ্ঞেস করলাম যে নির্বাচনে কে জিতবো, তোমরা 14ই ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারবে কিনা। এরা আমারে বলতেছে কয় আগে যান যান বাঁচানো ডে পালন করি ভাই, পরে নাই চিন্তা করা যাবে ভ্যালেন্টাইন্স ডে পালন করা যাবে কি না যাবে। এই হচ্ছে যে আজকের বর্তমানের পরিস্থিতি। না মাসুদ ভাই, এখানে একটা জিনিস আছে কি জানেন, এটা একটু যদি আপনি নিজেও একটু চিন্তা করেন তখন আপনি নিজেও বুঝবেন। নির্বাচনে উৎসব আমেজ থাকে, আইন শৃঙ্খলা বাহিনী কেয়ারফুল থাকে। অন্য সময় হইলে আপনার এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনী আছে, কিন্তু নির্বাচনে আপনি দেখবেন যে এরপরও মানুষ থাকে। কিন্তু এইবারের আইন শৃঙ্খলা বাহিনী এত দেওয়ার পরে মানুষ মনে হয় আরো বেশি আতঙ্কিত হয়ে গেছে। এবং যখন দেখছে যে এত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী থাকার পরও 11টা ভোট কেন্দ্রে আগুন জ্বালানো হয়েছে, তার মানে পাবলিক ধরেই নিছে মাথায় যে আজকে রাইতে কি হবে, কালকে রাতে কি হবে, আরো কত ভোট কেন্দ্রে আক্রমণ হবে, আরো কত ভোট কেন্দ্র জ্বলবে। বাংলাদেশের মিডিয়াগুলোকে এখনো দেওয়া হচ্ছে না, বাংলাদেশের মিডিয়াগুলো তো বলা হচ্ছে যে একদম নিশ্চুপ থাকো। আপনি একটা জিনিস দেখেন, 360 জন শার্প শুটার, 360 জন চিহ্নিত শার্প শুটার যারা 5ই আগস্টের পরে জেল ভাঙা বা জামিনে মুক্তি পাইছিল, এদের কাউকে অ্যারেস্ট করতে পারে নাই। 2500-এর উপরে আপনার থানা লুটের অস্ত্রগুলো উদ্ধার করা যায় নাই। 2.5 লক্ষ বুলেট উদ্ধার করা যায় নাই।
তারপরে এসএসএফ এর যেই অস্ত্র ভান্ডার ছিল গণভবনে, সংসদ ভবনীতে, এগুলো লুটেছে, কিচ্ছু পায় নাই। এবং আপনার কয়েক হাজার নাকি সাউন্ড গ্রেনেড, যেটা পুলিশ ব্যবহার করতো, সাউন্ড গ্রেনেড, এগুলার মাল মশলা সহ কিছু উদ্ধার করা যায় না। পাবলিক তো আতঙ্কে আছে। এবং সরকার নিজেই স্বীকার করতেছে যে বর্ডার এরিয়া যেখানে আছে ওখানে জঙ্গি হামলার আশঙ্কা করতেছে। তো সরকারই তো বলতেছে রে ভাই যে জঙ্গি হামলার আশঙ্কা আছে। 87টা কেন্দ্রে সরকার স্বীকার করছে যে 87টা কেন্দ্রে ঝুঁকিপূর্ণ, তার মধ্যে 36টা কেন্দ্র সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ঢাকার এক আসন সম্ভবত এটা মির্জা আব্বাসের আসনটা, ওই আসনটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। সরকারই এগুলা বলতেছে, বাকি কথা বলার দরকার নাই। তো এতেই তো মানুষ ভাই পেটে পেটে কামড় দেয়। ব্যাপারটা এইখানেই। আজকে রাতে বা ধরেন কালকে রাতের 12টার ভেতরে, আগামীকাল রাতের 12টার ভিতরে, আজকে এখন থেকে আগামীকাল রাতের 12টার ভিতরে কোনোভাবে কোনো কারণে যদি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কয়েকটা টায়ার বাস্ট বা পটকা ফুটে, তাতেই মানুষ বলবে যে দরজা লাগাও। ট্রাকের টায়ার ফুটলো বলে যে এটা গ্যানেট ফিটে গেছে। এই অবস্থা মানুষের মধ্যে, মানে প্রচন্ড টেনশনে আছে। এবং আপনার যে আমি বললাম তো আজকে ঢাকা গাজীপুরের যেই বাস পার্টির সাথে আমার কথা হইলো, বা আরো অন্য জায়গার, এরা বলতেছে যে ওরা সব আজকে রাতের ভিতরে চলে যাওয়ার চেষ্টা করতে, ঢাকা শহর ছেড়ে সর্বোচ্চ গ্রামে চলে যাওয়ার চেষ্টা করতেছে সবাই। এই যে যারা যাচ্ছে গ্রামে, তারা কিন্তু গার্মেন্টস পার্টি সবচেয়ে বেশি, নিম্ন আয়ের মানুষ। এরা যে চলে যাচ্ছে, এরা কেউ কিন্তু ভোটার কিন্তু তাদের গ্রামের না, সবাই কিন্তু ভোটারের শহরের, সবাই শহরের ভোটার, কিন্তু চলে যাচ্ছে গ্রামে। মানে যান বাঁচানো তাদের জন্য এখন ফরজে কেফায়া হয়ে দাঁড়াইছে। চোরের মন পুলিশ পুলিশ। তাই ভিসি যে কারণে নিয়োগ দেওয়া হয়েছিল তার সেই কাজ শেষ। আপনারা ভাববেন না তাকে ভিসি থেকে পদত্যাগ করানো হয়েছে মানেই তাকে ফেলে দিবে জামাত, তা না। জামাত তাকে এর চেয়ে বড় কোনো পদে রাখবে, আপনি এটা নিশ্চিত থাকুন। যদি তাদের সুযোগ আসে এর চেয়ে বড় কোনো পদে তাকে নিয়োগ দেওয়া হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এটা তাদের নতুন ড্রামা, একটা মানে সামনে মানে একটা কিছু আনা যাতে মানুষ ভিন্ন কিছু ভুলে যায়। যেমন শিশুদের সামনে আপনি চকলেট দিলে সে তখন ভুলে যাবে আপনি তার কাছে যদি কোনো দামি জিনিস দেন। তো তারা এরকম একটা ড্রামা আমাদের সামনে উপস্থিত করলো, আমরা দেখলাম, সেটা অন্য বিষয়। কারণ যেহেতু আওয়ামী লীগের জোটে তারা ছিল, তাদের সাথে একটা লিয়াজো থাকতেই পারে এবং তারা এটা বলতেই পারে পর্দার অন্তরাল থেকে যে তোমরা লাঙ্গল মার্কায় ভোট দিও। এটা কেন বললাম? তারেক রহমান যেমন বারবার বলে আসতেছেন হ্যাঁ ভোট দিও, প্রথমে বলেছিল না ভোট দিও, কিন্তু দ্বিতীয়বার তিনি এসে বললেন যে হ্যাঁতে ভোট দিও। তো এই যে পরিবর্তন, উল্টো দিকে যাওয়া, রাজনীতিতে যদিও শেষ কথা থাকা উচিত, কারণ যদি অনেকে বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু না, আমি এর সাথে একমত না, যদি এটা আমিও বলে থাকি, কিন্তু রাজনীতিতে আদর্শ যদি থাকে অবশ্যই শেষ কথা বলতে কিছু আছে। যাই হোক, তিনি 180 ডিগ্রি উল্টে বলেন হ্যাঁতে ভোট দেও, কিন্তু আমার মনে হয় তিনি তার দলের লোকদের অর্থাৎ বিএনপি পন্থীদের বলবে আমি যতই হ্যাঁ হ্যাঁ করি তোমরা নাতে গিয়ে ভোট দিও, এটাও বলতে পারে। এগুলো রাজনৈতিক কৌশল, রাজনৈতিক রণনীতি ও কৌশল, এটা আপনিও জানেন আমিও জানি। তেমনি জাতীয় পার্টিকে যদি কোনো কারণে ভোট দিতে যেতেই হয়, মানে বাধ্য করে আওয়ামী লীগের লোক ভোট দিতে যাবে না আমি যতদূর জানি, কিন্তু যদি তাদের পাঠানো হয় সম্ভবত তারা, আমার ধারণা, হয় বিএনপি কে দিবে, না হয় তারা জাতীয় পার্টিকেই দেবে। এটা সাধারণ ধারণা। কারণ আওয়ামী লীগের লোক তো জামাতে ভোট দিতে পারে না কোনো যুক্তিতে। সে যদি বলে বিএনপি তাকে পিটিয়েছে তার জন্য জামাতে ভোট দিবে, এটা আমার কাছে মনে হয় না। কারণ পিটালেও সে জামাতকে ভোট দিতে পারে না। সেই হিসেবে ভোট কেউ দাবি করতেছে যে বিএনপির অধিকাংশ আওয়ামী লীগের অধিকাংশ ভোট যাবে হলো বিএনপির পক্ষে। কিন্তু আমার সবচেয়ে হাসি পায়, আদা ভালো না আদার ঝোল ভালো। আওয়ামী লীগের নেতাদের ইলেকশন করতে দিব না, কিন্তু আওয়ামী লীগের ভোটারদের ভোট নেব। আওয়ামী লীগ খুব খারাপ কিন্তু আওয়ামী লীগের ভোট খুব ভালো। এটাই হচ্ছে চরমনায় পীর সাহেব বলে যে বিএনপি কেও ভোট দিবে না, জামাতকেও ভোট দিবে না, তো ভোট চরমনায় পীরের কাছে চলে যাবে বলে এটা তিনি দাবি করেছেন। আমরা তার একটা ইউটিউবে দেখলাম। তো আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন, আমার মনে হয় যে জাতীয় পার্টির দিকেই তাদের ভোট চলে যাবে। আমার ধারণা যেখানে জাতীয় পার্টি শক্তিশালী সেখানে জাতীয় পার্টিতেই এই আওয়ামী লীগের পন্থী যারা তারা ভোট দিয়ে দিবে আমার মনে হয়, যদি হয় ইলেকশন। আবারও বলতেছি যদি হয়, কেননা বাংলাদেশের সবকিছুই সম্ভবের দেশ একমাত্র বাংলাদেশ। আর বিএনপি যেদিকে জয়ী হওয়ার সম্ভাবনা সেখানে বিএনপিকেই ভোট দিয়ে দিবে। জামাতের পক্ষে আওয়ামী লীগের ভোট দিতে পারে না বলে আমি বিশ্বাস করি। আর যারা জামাতকে ভোট দিবে তারা আওয়ামী লীগ হইতে পারে না।
প্রশ্নই আসে না। যেমন আওয়ামী লীগের যেমন জামাতের লোক কোনোদিন নৌকায় ভোট দিবে না। নৌকায় ভোট দিলে সেটা জামাত না। তাই না? তেমনি আমিও বলতে পারি যে আওয়ামী লীগের লোক অন্য যে কোনো জায়গায় সিল মারতে পারে। অন্তত জামাতের পক্ষে তারা সিল মারবে বলে আমি বিশ্বাস করি না। যদি কেউ করে তাহলে আমি ধরে নিব হয় সে বাধ্য হয়েছে অথবা সে আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করত না। তবে আমার ধারণা যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যে প্রচার প্রচারণা চালানো হচ্ছে ও আনঅফিসিয়ালি বা অফিসিয়ালিও মাঝে মধ্যে শুনতেছি যে তারা ভোট দিতে চাবে না বলে আমি যতদূর জানি বা আমি যতদূর মনে করি। এটা ঠিক আছে, এই কারণে ভোট পাবে না। কিন্তু আসলে তো এনসিপি বলেন, বৈষম্য বিরোধী বলেন, ইনকিলাব মঞ্চ বলেন, এগুলো তো জামাতেরই একটা পার্ট। এ বি সি ডি টিম, তাই তারা ঘরের ছেলে ঘরে ফিরে গেছে, এমনিতেও তাদের ভোট দিবে না। আর এই জোট প্রকাশ্য হওয়াতে এইখানে তো অর্থ প্রশ্নই আসে না। কারণ এই তথাকথিত যে নতুন রাজনৈতিক দল গজিয়ে উঠেছে এই জুলাই 24 আগস্টের পরে, এই সমস্ত দলের যে নাম কাও আসছে যে দল, তাদেরকে আওয়ামী লীগ ভোট দিবে বলে আমি মনে করি না। স্বাভাবিক কিছু না। যদি মনে করেন নির্বাচন হয় আর বিএনপি পাশ করে, নির্বাচন হলে তো বিএনপি পাশ করবে, কোনো সন্দেহ নেই, যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই। তো তখন তারা যত গল্পই করুক, এই যে তাদের যে ভীতি, কেন তারা 28 দফার কথা বলে, কেন তারা ইনডেমনিটি চায়, কারণ তারা জানে বিএনপি আসলেও তাদের পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। কারণ বাংলাদেশের রাজনীতিতে কে যে কার বন্ধু কে যে কার শত্রু, এটা আপনি তো যতক্ষণ ক্ষমতায় থাকবেন ততক্ষণ বুঝবেন না। ক্ষমতা যখন না থাকবে তখন তো আমরা দেখেছি কত বাঘ একেবারে তেলাচুরা হয়ে যায়, তেলাপোকা হয়ে যায়। আবার ক্ষমতা পেলে কত তেলাপোকা সিংহ হয়ে যায়, সেটাও আমরা দেখেছি। সুতরাং এই উপদেষ্টারা পালিয়ে যেতে পারে, তারা পাকড়াও হতে পারে, জেলে যেতে পারে, সংঘর্ষ হতে পারে, কোনো সন্দেহ নেই। আর ওই যে আপনি যে আহ, সরকার যাই হোক জামাতের হাতে সব থাকবে, বিএনপি অনেকটাই সোল্ড। ফরিদ ভাই বন্ধু, আমার মতামত হচ্ছে যে ভাই, ক্ষমতার ব্যাপারে কেউ কাউকে ছাড় দেবে না। 12 তারিখের পরে বিএনপির যে আজকের রূপ দেখতেছেন, তারা আপোষ করতে 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 এই যে হেফাজত, জামাত, তারপর আমার ভাবির ছেলে বা ভাবির পোলা যাদের বলি বৈষম্য বিরোধী, তারপরে কি যেন ন্যাশনাল কটকটি পার্টি বা যাই হোক, এই সমস্ত ইন্দুর বান্দরদের মাথায় তুলতে তুলতে বিএনপি অনেক নিচে নেমে গেছে, দেবে গেছে। 12 তারিখের পরে বিএনপির এই রূপ থাকবে না। কারণ হলো এটা একটা মার্জিন, এরপরে দেখবেন কি কি ঘটে। আর ওই যে একজন যে একটু আগে মন্তব্য করেছেন, আমি জনাব আমি এডিটর সাহেবের অনুমতি ছাড়াই, আমি দুঃখিত, এটার উত্তর দিতেই হবে। যিনি যিনি লিখেছেন যে আওয়ামী লীগ খুঁজতে ভারত যেতে হবে, আর্মি ব্যারাকে ফিরে যেতে দেন। আপনাদের হেজাক বাতি লাগায় হারিকেন দিয়ে তো দূরের কথা, হেজাক দিয়ে খুঁজে পাওয়া যাবে না। 1000 পাওয়ারের লাইট দিয়ে আপনাদের খুঁজে পাওয়া যাবে না। যে দেশে আওয়ামী লীগের মতো বাঘ থাকতে পারে না, যেখানে শামীম ওসমানের মতো বাঘ থাকতে পারে না, সেখানে আপনারা থাকবেন, আপনারা তেলাপোকা হয়ে, এটা আশা করেন কেন ভাই? আওয়ামী লীগ পুলিশ নিয়ে থাকছে, আপনারা অভিযোগ করেছিলেন। ভালো কথা, আওয়ামী লীগ পুলিশ নিয়ে চলছে, মেনে নিলাম আপনাদের অভিযোগ। কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায় বলতে চাই, মেনে নিলাম আওয়ামী লীগ পুলিশ দিয়েছিল, তা আপনারা তো আর্মি ছাড়া চলতে পারেন না। শুধু আর্মি না তো, আর্মিকে আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হয়। শুধু ম্যাজিস্ট্রেসি পাওয়ার না, আবার আপনাদের মব ভায়োলেন্স নামে একটা মব সন্ত্রাসী গোষ্ঠী রাখতে হয়। তারপর আপনারা টিকে থাকেন। আওয়ামী লীগ খুঁজতে আপনাকে ভারতে যেতে হবে নাকি জামাত ইসলাম খুঁজতে পাকিস্তান যেতে হবে, এটা দুধ কা দুধ পানি হবে। ওয়াকার সাহেবকে একটু ব্যারাকে ফিরে যেতে দেন। আপনারা পুলিশ নিয়ে নামেন দেখি, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে পারেন কিনা। 5 মিনিট থাকতে পারবেন না। বাংলাদেশের পুলিশ নিয়ে আইসাও আপনারা জামাত, হেফাজত, বিএনপি, আমি দায়িত্ব নিয়ে বললাম 15 মিনিটের 20 মিনিটের মধ্যে হয়ে যাবেন। শুধু আর্মিকে ব্যারাকে ফিরে যেতে বলেন, পুলিশ নিয়েও আপনারা আর বিএনপির সাথে পারবেন। আবার বলেন আওয়ামী লীগ খুঁজতে ভারত যেতে হবে, কয় লক্ষ লোক পলাইছে। আপনি বলেন তো আমাকে, পলাইছে কয়জন? আপনাকে লিস্ট দেন। আমার চেয়ে বেশি জানেন কয়জন লোক ভারতে পালাইছে? আপনি নিশ্চয়ই আমার চেয়ে বেশি জানেন না। আপনি নিশ্চয়ই, যিনি কমেন্টস করছেন, আমার চেয়ে বেশি জানেন না যে সারা পৃথিবীতে বাংলাদেশ আওয়ামী লীগের লোক কতজন পালাইছে। আর তালিকা দেন তো দেখি। বাংলাদেশের 99% না, তার চেয়ে বেশি মানুষ, 99.5% মানুষ এই দেশে বাস করে। কয়জন লোক পালাইছে ভারতে? 2000, 5000, 10,000? আওয়ামী লীগের খবর জানেন এক ওয়ার্ডে কতজন লোক থাকে? বাংলাদেশে এমন ওয়ার্ড আছে, এক ওয়ার্ডে 10,000 লোক থাকে। তো এক ওয়ার্ডের লোক না হয় পালাই গেছে, আর নেতা ধরেন 500 পালাই গেছে, এর বাইরে গেছে যায় না, এগুলো সব আছে ভাই। কিন্তু আপনাদের খুঁজে পাওয়া যাবে না। আপনাদের হয় আওয়ামী লীগের আবার লুঙ্গি নিচে আসতে হবে, আর তা না হলে দাড়ি টুপি পরে তাবলিগে যাইতে হবে বাইতুল মুকাররমে কাকরাইলে, অথবা আপনাকে থাকতে হবে বিএনপির মধ্যে গিয়ে। আপনাদের খুঁজে পাওয়া যাবে না ভাই। এগুলো বললেন না, আমার এগুলো অভিজ্ঞতা আছে, এগুলো আমার শুনছি। ফরিদ ভাই জানছে একজন দাঁড়িপাল্লায় ভোট চেয়েছে, আমি জান্নাত ভাড়ার টাকা দিয়ে। এটা ভাই আপনার আর যিনি জান্নাতে পাঠাইতে চাইছে
তাদের কাছে তাদের ব্যাপার, ওরা নিজেরা জান্নাতে যাইতে পারবে কিনা সেই খোঁজ আগে নেন, আবার অন্যেরা জান্নাত দিতে চায়। কারণ সংখ্যাটা বলতে পারবো না, সংখ্যা 50টাও হতে পারে, 100টাও হতে পারে, 20টাও হতে পারে, সংখ্যাটা আমি জানি না, তবে তাদের এরকম আছে। এই ব্যাপারে আপনাকে আমি বলবো, যদি এটা করে তারা চেষ্টা করবে, কোনো সন্দেহ নেই, তারা চেষ্টা করবে, কিন্তু তারা ব্যর্থ হবে। কারণ কি জানেন, সাংগঠনিক ক্ষমতা বলতে একটা কথা আছে। ধরেন আমাকে কালকে প্রেসিডেন্ট বানাই দিল, আপনাকে প্রধানমন্ত্রী, আমরা টিকতে পারবো? বলেন তো দেখি। সেনাবাহিনী আপনাকে আমাকে বসাই দিল, ধরে নেন পুলিশ আর সেনাবাহিনী বসাই দিল, পৃথিবীর অন্য কোনো দেশ এসে আমাদের বসাই দিল, কয়েকদিন টিকবো আমরা? কারণ আমাদের কি কোনো সংগঠন আছে? ডক্টর ইউনূস তো পারলো না, তার পিছনে তো সারা পৃথিবী, ভারত ছাড়া পৃথিবীর সব দেশ তার পক্ষ ছিল, ভারত আর রাশিয়া ছাড়া। ইউনূস তো টিকতে পারতেছেন না, তাকে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়, রাস্তায় চলতে হয়, তারপরেও তাদের গালাগালি, মারামারি, কাটাকাটি হয়, তারা টিকতে পারে না। তেমনি এরা যদি মনে করে যে এই যে জামাতের ডিসি বা এসপি, এরা যদি মনে করে, এখন আমার প্রশ্ন যে যদি এই কথা সত্য হয় সব জামাতের ডিসি, তাহলে ওরা না বলে ওদের নাকি কেউ চাকরি দেয় নাই, তাদের চাকরি করতে দেয় নাই, আওয়ামী লীগ বের করে দিচ্ছে, তাহলে এতগুলো ডিসি কই থেকে আসলো জামাতের? এই প্রশ্নটা তো আসে। তার মানে আওয়ামী লীগ তাদের উপর অত্যাচার চালায় নাই, তাদের চাকরি থেকে বাদ দেয় নাই, এটা বোঝা গেল। যেটা আওয়ামী লীগের বহু লোককে, আওয়ামী লীগের শিক্ষকদের ইউনিভার্সিটিতে যাইতে দেওয়া হয় না। আমরা আম্মার নাকি জাম্মার নাকি পাম্পার নাকি জাম্পার নামে একটা আছে ছাত্র নেতা, যে শিবিরের ছাত্র নেতা, সে লেখে পদত্যাগ নিয়ে ইউনিভার্সিটি স্যারদের খুঁজে সাইন করতে, যেখানে তাহলে এত ডিসি কই থেকে আসলো জামাতের? আর আপনাকে বলি, স্পষ্ট ভাষায় বলে দেই, আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে, 16 বছর বয়স থেকে নির্বাচনী প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, কোনো না কোনো ভাবে এইবারও নির্বাচনী প্রক্রিয়া কোনো না কোনো ভাবে জড়িত থাকবো, বাসি মানে সেটা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে থাকবো। এখন তো ফিজিক্যালি যেতে পারবো না, দেখতেছি, ওয়াজ করতেছি, এবার তো আরো বেশি বেশি পর্যবেক্ষণ করতেছি, কোনো না কোনো ভাবে সরাসরি জড়িত থাকতাম। নির্বাচন অন্য জিনিস। আপনি ডিসি হয়েছেন বলেই আরবের খুরমা খেজুর হয়ে যান নাই। ডিসি রে ধরবে আর যমুনা নদী, পদ্মা নদী, মেঘনা নদীর মধ্যে ফেলে দিবে। নির্বাচনের ব্যাপারে, ক্ষমতার ব্যাপারে কেউ কাউকে ছাড় দেয় না, ছাড় দিবে না। তারা যদি মনে করে জামাতকে পাশ করিয়ে নিবে, টিকতে পারবে না। বিএনপি যে আসতেছে, ধরে নেন বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি কয়দিন থাকবে ক্ষমতায়? টিকতে পারবে না তারা। কারণ এটা একটা ফাঁদ, 12 তারিখ একটা নির্বাচনী ফাঁদ। অনেক কিছু 12 তারিখের পরে বলবো এটা কারা ফাঁদটা পাচ্ছে, সেদিন হাসবেন এবং আশা করি আমার সাথে একমত হবেন। এখনো বলতেছি না। ভালো, জি, ধন্যবাদ। সর্বশেষ বাস্তবতা বলছে জামাত ক্ষমতা থেকে যোজন যোজন পেছনে। বিএনপি এককভাবে ক্ষমতা বা সরকার গঠন করছে, জরিপ বলছে, সমীক্ষা বলছে। এখন ভোট কত পার্সেন্ট পড়বে সেটি বিবেচ্য বিষয় নয়, সেটি 5% হতে পারে, 10% হতে পারে, কিংবা সেই সরকারটি কত দিন, কয় মাস, কয় বছর স্থায়ী হবে, সেটি দেশীয় রাজনীতি, আন্তর্জাতিক পরিস্থিতি, বিভিন্ন বিষয়, বিভিন্ন সূচক নির্ধারণ করবে সেই সরকারটির আয়ুষ্কাল। ইতিমধ্যে নির্বাচনী প্রচার আজ সকাল 7:30 থেকে শেষ হয়ে গেছে, কিন্তু তার আগেই প্রকাশ পেল এক চাঞ্চল্যকর জনমত সমীক্ষার রিপোর্ট। কার পলে হাওয়া বেশি, কার জয় জয়কার আর কার ভরাডুবি? 41,500 ভোটারের মতামতের ভিত্তিতে উঠে এসেছে এক অভূতপূর্ব তথ্য। বিএনপি কি সত্যিই 2/3 আসনে জয়লাভ করতে যাচ্ছে? আর জামাত ও এনসিপি জোটের আসন সংখ্যাই বা কত? গতকাল সোমবার বিকেলে রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, EASD, তাদের এই দীর্ঘ সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। সংস্থাটির দাবি এটি এ যাবৎকালের সবচেয়ে বড় নমুনা সংগ্রহের সমীক্ষা, যেখানে 300টি সংসদীয় আসনে মোট 41,500 ভোটারের প্রত্যক্ষ মতামত নেওয়া হয়েছে। এটি কোনো অনুমান নয়, বরং সাধারণ মানুষের মনের প্রতিফলন হিসেবে দাবি করছে সংস্থাটি। এই রিপোর্টে উঠে এসেছে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ চিত্র। চলুন দেখে নেই যে 300 আসনে জাতীয় নির্বাচনে কোন দল কতটি আসন পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে এই সমীক্ষা। এর মধ্যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে আসলে 299টি আসনে। একটি আসনে একজন জামাত প্রার্থী মৃত্যুবরণ করায় সেই আসনটির নির্বাচন স্থগিত রয়েছে। সমীক্ষা বলছে বিএনপি জোট। রিপোর্টের সবচেয়ে বড় চমক এখানেই, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট প্রায় 208টি আসনে জয়লাভ করতে পারে। অর্থাৎ
একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে তারা অনেকখানি এগিয়ে। জামাত এনসিপি জোট যারা নির্বাচনের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের জানান দিচ্ছে, সেই জামাত ও এনসিপি জোটের সম্ভাব্য আসন সংখ্যা বলা হয়েছে 46টি। এরশাদের জাতীয় পার্টি পেতে পারে মাত্র 3টি আসন, নির্দল প্রার্থীরা 17টি এবং অন্যান্য ছোট দলগুলি 4টি আসনে জয়ী হতে পারে। এই তথ্য এটাই ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আবারও দ্বিদলীয় মেরুকরণ থেকে সরে এসে বিএনপি এক শক্তিশালী অবস্থানে ক্ষমতার মসনদে ফিরে আসছে। শুধু আসনের সংখ্যাই নয়, জনসমর্থনের হারের দিকে তাকালে বিষয়টি আরো স্পষ্ট হয়। ইএএসডির তথ্য মতে বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রায় 66.3% ভোটার। দ্বিতীয় অবস্থানে থাকা জামাতে ইসলামের প্রতি সমর্থন রয়েছে 11.9% মানুষের। আশ্চর্যের বিষয় হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গড়া এনসিপি মাত্র 1.7% সমর্থন পেয়েছে। জাতীয় পার্টির সমর্থন 4% এবং নির্দল প্রার্থীদের ক্ষেত্রে এটি 2.6%। এর মানে দাঁড়ায় দেশের অর্ধেকেরও বেশি মানুষ এই মুহূর্তে বিএনপিকেই ক্ষমতায় দেখতে চাইছে। এই জরিপের বাইরে সম্প্রতি আরো একটি জরিপ প্রকাশিত হয়েছিল। সেখানে প্রশ্ন করা হয়েছিল যে জনগণ প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান। সেই জরিপেও বড় ব্যবধান দেখা গেছে। সেই জরিপের জনমত বলছে 47.6% মানুষ মনে করেন তারেক রহমানই হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। অন্যদিকে জামায়াত আমির শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান 22.5% মানুষ। অর্থাৎ নেতৃত্বের লড়াইয়ে তারেক রহমান এই মুহূর্তে জনগণের প্রথম পছন্দ। আমি শুরুতেই বলেছি, আজ মঙ্গলবার ইতিমধ্যেই সকাল 7:30টায় আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচার শেষ হয়েছে। 12 ফেব্রুয়ারি কেবল নির্বাচন নয়, জুলাই সনদ নিয়ে গণভোটও অনুষ্ঠিত হবে। এখন প্রশ্ন হলো, যারা এখনো ভাবছেন যে নির্বাচন হয়তো কোনো অদৃশ্য কারণে হবে না, তারা কি ভুল ভাবছেন? সার্বিক পরিস্থিতি বলছে নির্বাচন হচ্ছে এবং জামাতের জয়ের হাইপ থাকলেও জয়ের বন্দরে শেষ পর্যন্ত বিএনপি পৌঁছাবেন, এটি বিভিন্ন পরিসংখ্যান বলছে। বিএনপি ক্ষমতায় গেলে সেই সরকার ঠিক কতদিন টিকবে বা কিভাবে পরিস্থিতি সামলাবে, সেটি এখন বড় আলোচনার বিষয়। তবে সমীক্ষার ফল যদি বাস্তবের প্রতিফলন হয়, তবে বিএনপি একটি বিশাল ম্যান্ডেট নিয়ে ফিরতে যাচ্ছে। সেটি আমি বললাম যে ক্লাসে স্টুডেন্ট কজন, 5 জন নাকি 500 জন? 5 জনের মধ্যেও কেউ ফার্স্ট হয়, আবার 500 জনের মধ্যেও কেউ ফার্স্ট হয়। এখন দেখার বিষয় যে ভোট কত শতাংশ পড়ে এবং কত শতাংশ ভোটের মধ্যে বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় যাচ্ছে, সেটি দেখতে হলে নিশ্চয়ই 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দর্শক, জনমত সমীক্ষা অনেক সময় বাস্তব ফলের সাথে মিলে যায়, আবার কখনো উল্টোটা হয়। তবে 41,500 মানুষের এই মত উপেক্ষা করার মতো নয়। সাধারণত এত বড় সংখ্যক মানুষের মত নিয়ে জরিপ হয় না। 5,000, 7,000, 10,000, 12,000 ম্যাক্সিমাম মানুষ নিয়ে, 300 আসনের মানুষ নিয়ে জরিপগুলো হয়। কিন্তু তারা জরিপ করেছে 41,500 মানুষের মত নিয়ে। আপনার এলাকা থেকে কোন দল জয়ী হতে পারে বলে আপনি মনে করেন? যাওয়ার কারণে 299টা আসনে ভোট হবে। সেইখানেই আপনার 150টা আসন যদি ঝুঁকিপূর্ণ এখন বলে, কালকে সকাল পর্যন্ত কত আসন? এবং আপনি যেটা দেখালেন মঞ্জুর সাহেবের, এই বক্তৃতাটা ভাইরাল হয়ে গেছে আজকে। আবার উনি গর্বের সহিত বলতে শুনছেন যে তোমরা রেকর্ড করে ফেসবুকে ছাইরা দাও। সবচেয়ে মজার বিষয় আমি বলি আপনারা, এখন আপনি জানেন না যে আপনার আশপাশের বাড়িতে কারা আওয়ামী লীগকে ভোট দেয়? আপনি তো জানেন, নর্মালি আপনি জানেন না যে কে আওয়ামী লীগকে দেয়, কে বিএনপি কে দেয়, কে জামাতকে দেয়, এটা জানেন। এখন আওয়ামী লীগের ধরেন আপনার 120 জনের মতন এমপি আপনার কলকাতাতে আছে, 80 জনের মতো এমপি আছে জেলে, বাকিরা আছে বিভিন্ন দেশে, অন্যান্য দেশে। আর ছেলে পেলে মানে মাসলম্যান যদি ধরেন, সেগুলো মিলে ধরেন 1000 খানিক,
টোটাল মিললে 2000 ধরেন, আমরা সব দেশের বাইরে গুলো পলাতক, বাকি সব তো দেশে। এরা হয়তো চুপচাপ হয়ে গেছে, একদম খামখিচে গেছে, ঘরে বসছে, প্রথম 12-14 মাস প্রচন্ড মাইটের খেয়ে ঘরে আছে এখন। তো এখন ধরেন আজকে 1-1.5 মাস ধরে এদের ডিস্টার্ব করছে, কারণ ভোটের ব্যাপার তো ভাই, ভোট আসছে। আপনি কি মনে করেন যে এই ভদ্রলোকের কথার পরে আপনি কেমনে বিশ্বাস রাখবেন যে কালকে এরা ভোট কেন্দ্রে যায় ভোট দিতে যাবে, ভোট দিয়ে বাইরে হওয়ার পরে যে মাইটটা খাবে না? কেউ তো বিশ্বাস করবে না। এখন এই বেচারারা তো মনে করে যে ঠিক আছে আমি ভোট কেন্দ্রে যাই, অন্তত এদের কথা রাখি, এরা আমারে পিটবো না কইছে, ভোট কেন্দ্রে যাইতে কইছে, ভোট কেন্দ্রে যাই, মানে ভোট কেন্দ্রে যাবে, যাইয়া বাইরে আসার পরে দোনো গ্রুপেই পিটাইবো, 2 গ্রুপেই পিটাইবো, হেরে আর কেউ বিশ্বাস করবো না, কারণ এরা তো জানে যে এবার আওয়ামী লীগ করতো আগে। এই যে এক কাহিনী। দ্বিতীয় কাহিনী, এই ধরনের হুমকি যখন আপনার ঘরের বাইরে হয়, তো ওই অঞ্চলের মা বোন বউ বেটি সব তো ঘরে ঢুকে যাবো গা, সবাই সবার ছেলে মেয়েরা কথা বাবারে যাইস না, যদি এই বেটা না জিতে আর যদি ক্ষমতায় বিএনপি তুই তো এক তক্তা খাই, যদি জামাত জিতে তাহলে তো মাইরেই ফেলাইবো, কারণ ভোটে কেন্দ্রেই যাইস না। এখন এইটাতে সমস্যাটা হয়েছে কি জানেন, এখানে বুঝা না বুঝে কিছু সূত্র আছে। ভোট যদি কম পড়ে, কাস্টিং ভোট যদি কম হয়, জামাতের লাভ, আর যদি ভোট বেশি পড়ে, কাস্টিং ভোট যদি বেশি হয়, তাহলে বিএনপির লাভ। এখন আপনি আমার জিজ্ঞাসা ভাই কম হইলে কেমনে জামাতের লাভ? 11 তারিখ রাতের 12:30টার পরে কেন্দ্রে কেন্দ্রে লাইন দিয়ে ফেলাবে এরা, এরা কেন্দ্রের সামনে লাইন দিবে। যদি কাজে 400 গজের ভিতর দিতে পারবেন না, তাইলে 400 গজের বাইরে থেকে এরা লাইন দেওয়া শুরু করবে, মানে তারা যে কোনো মতে প্রথম ভোট দিব। তাহলে কাস্টিং যদি ভালো হয়, যে আমার রফিক ভাই বলছিল যে দুপুরের পরে গ্যাঞ্জাম হইতে পারে, আরে ভাই দুপুর কেন, 10টার আগেই জামাত ভোট দিয়ে দিবে, টোটাল ভোট ক্লিয়ার, কারণ ওদের তো গণা ভোট। তাহলে কাস্টিং কম হইলে ওদের ভোট। গ্যাঞ্জাম যেটা হবে, সাধারণ ভোটাররা নামবে না, আমার দৃঢ় ধারণা সাধারণ ভোটাররা নামবে না, ভোট দিতে যাবে না। এবং আমার অনেকে হয়তো দেখা যাবে কি জানেন, ওই রিক্সা দিয়ে যদি আপনি আনাইতে যান, এই বেড়া তখন করবে যে ভাই তুই রিক্সাওয়ালারে কইছে তোরে 20 টাকা দিই, তুই আমার ডাক্তারের কাছে লয়ে আসো, তারপরে ভোট কেন্দ্রের দিকে যাইস না। অনেকে দেখবেন হয়তো 2 দরজা আছে, এক দরজায় তালা দিয়া আর এক দরজা দিয়ে ঢুকে ভিতরে চুপ হয়ে বয়া থাকবো, কেউ নক করলো খুলিস না, খবরদার। তো তালা দেখলে কেউ নাই, ওই বিল্ডিং এলা নিচে তালা মাইরা দিব, অবস্থাটা এরকমই হবে, মানে এটা অন্যরকম। এখন ওই যে বললাম যে ভোট, কি ভোট করবেন আপনি, যেখানে আমাকে নির্বাচন কমিশনার এখন কইতেছে যে 50%, আমার তো মনে হয় আজকে রাত পর্যন্ত 90% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হয়ে যাবে বলে ঘোষণা দিবে। ধন্যবাদ মাসুদ ভাই। গণেশ উল্টে গেছে, হিসাব করে লাভ নাই। যে হিসাবটা ছিল যে ভোটের নিয়ে ইঞ্জিনিয়ারিং, সেটা উল্টে গেছে। বিএনপি জামাতকে পুনর্বাসিত করেছিল 79-এ, বিএনপি এখন জামাতকে একেবারে কোণঠাসা করে দেবে। বিএনপি আর কারোর সাথে জোট করা দরকার হবে না। তারেক রহমানের যথেষ্ট সমালোচনা করেছি, আমি পরিবারতন্ত্রের অবসান চাই এবং বিএনপির ভেতরে গণতন্ত্র ফিরে আসুক আমি চাই। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিখিয়ে গেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ঠিক একইভাবে দেশ যখন বিপদে, তখন তো কোনো অবস্থাতেই অন্তত এই দেশদ্রোহী মুনাফেক জামাতের হাতে দেশকে তুলে দেওয়া যায় না। শহীদদের সাথে এত বড় বিচ্ছেদ করা যায় না। বিএনপির অনেক সমস্যা আছে, অবশ্যই আছে, বিএনপির নেতৃত্বে সমস্যা আছে। গণতান্ত্রিক উপায় এই বিএনপির ভেতরেই ফিরিয়ে আনতে হবে, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, এমনকি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। যারা অন্যায় করেছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে, বিচারের নামে প্রহসন নয়। কিন্তু যারা বলে যে নারীরা কখনো দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না, বা নারীরা দলের প্রধান হতে পারবে না, বা যারা আসলে সম অধিকারের নামে মুনাফিকি করে, হিপোক্রিসি করে এসছে ইতিহাসে, যারা শহীদের সাথে বেইমানি করে এখনো ৭১-এর ব্যাপারে ক্লিয়ারলি ক্ষমা চায় না, যারা মতিউর রহমান নিজামী, গোলাম আজমকে এখনো শিরোধার্য মনে করে, যাদের আলটিমেট পরিকল্পনা গণতন্ত্রকে হত্যা করা, বিএনপিতে যত ঝামেলাই থাকুক না কেন
জামাতকে ক্ষমতায় জিতে যাওয়া যায় না। তাই জামাত মাই খাইলো বইলা ভাই, যা হাড্ডিটা ভাঙা হবে। আমি চাই না মারামারি হোক, কিন্তু বাস্তবতা হচ্ছে এমন মার জামাতকে দেয়া হবে যে এনসিপি জামাত মিলে যে তাণ্ডবটি করেছে গত 1.5 বছর মব জাস্টিসের নামে, শহীদ মিনার ভেঙে ফেলে, মুক্তিযোদ্ধাদের হত্যা করে, পেটায়, আওয়ামী লীগ নিয়ন্ত্রণের নামে, এটা চলতে দেওয়া যায় না, চলতে দেওয়া যায় না। যদি বিএনপি ক্ষমতায় না আসে, জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, যে কোনো মূল্যে হোক। এইটা ফর শিওর। নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন। রেজাল্ট কি হবে আলটিমেটলি? গণেশ উল্টে গেছে, হিসাব উল্টে গেছে, সবকিছু উল্টে গেছে। 195 এর মতো পাবে বিএনপি, 65-র মতো ঠেলে ঠেলে পেতে পারে জামাত, 35টা পাবে বিদ্রোহী বিএনপি, 2টো পাবে জাতীয় পার্টি, 1টা হবে বানচাল। দেখা যাক কি হয়।